দেখ, তোরা দেরি করিস না ভাই, দ্রুত কাজ শুরু কর। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যেতে হবে। ভাই, কাজ করতে তো সময় একটু লাগবে। এত তাড়া দিলে কি হবে? আমরা তো চেষ্টা করছি। দেখ, চেষ্টা করলে হবে না, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যেতে হবে, না হলে বিপদ আছে। বিপদ সবসময় কালো আধারে ঘুরে বেড়ায়। ভাই, একথা যদি তুমি বলো তাহলে আমাদের কি করা উচিত? ভাই, প্রায় শেষের দিকে, মালগুলা তুলে ফেলেছি। দেখ, আমি এত তাড়াতাড়ি ধরা পড়তে চাই না ওই ডিজে গ্যাংয়ের হাতে। তার হাতে ধরা পড়া মানে মৃত্যু নিশ্চিত। কি বলো ভাই, ডিজে গ্যাং এখানে আসবে? কথা থেকে ওর টিকিটও এখানে খুঁজে পাওয়া যাবে না। তুই হয়তো ওর বিষয়ে কোনো কিছু জানিস না। রাস্তার কুত্তা যেমন রক্তের গান শুকে সে জায়গায় যায়, ঠিক তেমনি এই ডিজে অপরাধীদের অপরাধের গান নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। আসলে তাকে আসতে দাও ভাই, আমাদের কাছে পারবে না। আমরা এতজন ছেলে পেলে আছি, আর সে একা আসবে? আরে বলো, তোরা যদি 500 জন থাকিস, ও একাই 500 জনের সমান। কি বলো ভাই? এ তো পাওয়া, এ তো খুব ভয়ঙ্কর বিষয়। তোরা দেরি করিস না, দ্রুত হাত চালা। এখান থেকে এখনই বের হয়ে যেতে হবে। তারপর বর্ডারে গিয়ে ট্রাক পাচার করতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে, যা করবি তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, হয়ে গেছে সবকিছু। এখন চলুন রওনা দিয়ে বর্ডারের উদ্দেশ্যে। ওকে। ড্রাইভারগুলো গাড়ির ভিতরে ঢুকে পড়ে। কোরানের ভিতরে থাকা সবগুলো ছেলেপেলে একসাথে একটা বড় ট্রাকের উপরে চড়ে বসে, ট্রাক ফুল ছেলেপেলে দিয়ে। ট্রাকে প্রায় 400 থেকে 500 জন ছেলেপেলে একসাথে একটা ট্রাকে থাকে। এমন সময় গাড়িগুলো যখনই স্টার্ট দিয়ে রওনা দেবে তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, হঠাৎ করে এমন সময় চোখের পলকে যেন মেন গেটের দরজা ভেঙে প্রবেশ করে আগন্তুক সহ একটা জোয়ানা কার। সবাই চমকে ওঠে হঠাৎ এমন হওয়াতে। সবার সামনে তাকিয়ে দেখতে পায় গাড়ির সামনে কেউ একজন বসে আছে, পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট, কালো শু, মাথায় হরি পরা, ডান হাতে বন্দুক, বাম হাতে সিগারেট। মাথাটা নিচের দিকে রেখে নিকোটিনের ধোঁয়াগুলো টেনে নিজের ভিতরে নিয়ে আবার উড়িয়ে দেয় নীল আকাশের মাঝে। গাড়ির সামনের জায়গায় দেখা যায় বিশাল রকমের একটা কুড়াল রাখা আছে। কুড়াল বললে ভুল হবে, বলা যায় চাপাতি। পাতলা রকমের ভীষণ ধারালো হয় চাপাতি। হঠাৎ করে ঝড়ের বেগে বিদ্যুতের গতিতে এমন এন্ট্রি দেখে সেখানে কম বেশি সবাই ভয় পেয়ে যায়। সকলে ঘামতে শুরু করেছে। সাজু তো প্রায় লুকিয়েই পড়েছে। আগন্তুকটি মনের মতো করে সিগারেট টানছে। হঠাৎ করে এরকম আগন্তুককে দেখে খানিকটা ভয় পেয়ে যায় সাজু। গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে, সাজুর পেছন পেছন বেরিয়ে আসে সেই সমস্ত ছেলেপেলেগুলো। এখনো আগন্তুকটি মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না, নীরবতার মধ্য দিয়ে যাচ্ছে। সময়টা অনেকক্ষণ পর নীরবতা ভেঙে এবার সাজু বলে ওঠে, কিরে, তুই কে? আর এত রাতে গোডাউনের ভিতরে তুই কি করছিস? সাজুর কথা শুনে ছেলেটা এবার মাথা তুলে তাদের দিকে তাকায়। ভয়ঙ্কর এক মুচকি হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজরাইল, তোদের মৃত্যুর আজরাইল। আগন্তুকটির মুখে কথা শুনে ছেলেগুলো বেশ খানিকটা ঘাবড়ে যায়। কপাল বেয়ে, গাল দিয়ে, নাকের ডগা দিয়ে মাটিতে টপ টপ করে ঘাম ঝরে পড়তে থাকে। সাজু আবার মুচকি হেসে বলে ওঠে, হা 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 হা। তুই যদি আজরাইল হয়ে থাকিস তাহলে তোর মৃত্যুর সময় তোর জানটা কবজ করবে কে? হা হা হা। আমি তো এখানে মরার জন্য আসিনি, তোদেরকে মারার জন্য এসেছি। সো আমার কথা বাদ দিয়ে তোরা তোদের কথা ভাব। হা হা হা। সাজু এ কথা শুনে খানিকটা ঘাবড়ে যায়, তবে কোনো কিছু বুঝতে না দিয়ে আবার বলে ওঠে তার ছেলেদের উদ্দেশ্যে, জানি না এই জঙ্গলি পাগলগুলো কোথা থেকে উড়ে আসে কাজে ব্যাঘাত দিতে। এই তোরা কে কোথায় আসিস রে? পাগলটাকে বের করে দে এখান থেকে। এই কথাটা শুনে আগন্তুকটা একটা মুচকি হাসি দেয়। তারপর সেখানে অপেক্ষা করতে থাকে। সাজুর দলের একটা ছেলে দিয়ে কয়েকটা ধাক্কা দেয় রানা নামের আগন্তুকটিকে। হঠাৎ করেই চোখের পলকে ঝড়ের বেগে বিদ্যুতের গতিতে ভূমিকম্পের ন্যায় মুহূর্তের মধ্যে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে গিয়ে পড়ে সাজুর দল বলের সামনে।
পায়ের সামনে গিয়ে মাথাটা সেখানে পড়ে লাফালাফি করতে থাকে। এই দৃশ্য দেখে কয়েক হাত দূরে পিছিয়ে যায় সাজু ও তার দলবল। মাথাবিহীন লাশটাকে সেখানে ছটফট করতে থাকে। গাড়ির সামনে এটা দেখে আগন্তুকটি একটা হাসি দেয়, অট্ট হাসি, যে এই হাসির মানে হতে চলেছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটনা। আগন্তুকটি মুচকি হেসে বলে ওঠে, আমি তো আগেই বললাম আমি এখানে মরতে আসিনি, মারতে এসেছি। হা হা হা। তুই কে? তোর পরিচয় কি? তুই জানিস আমি কে? তাহলে তোকে চাইলে এখানে মেরে পুঁতে দিতে পারি, তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। এই শহরে বাংলাদেশে এই ডিজের গায়ে হাত দেবে এমন কেউ পয়দা হয়নি। ডিজে যেখানে আসে সেখানে পুরো সাউন্ড বক্স ফাটিয়ে দিয়ে চলে। ডিজে নামটা শুনে আগন্তুকটির মুখে ভীষণ ভয় পেয়ে যায়। সাজু নামের ছেলেটা ঘামতে শুরু করেছে, সাথে তার ছেলেপেলেগুলো চমকে ওঠে ডিজে নামটা শুনে। ডিজে রহস্যময় হাসি দিয়ে বলে ওঠে, খেলা হবে, হবে খেলা ময়দানে। কথাটা বলে পাগলের মতো হাসতে থাকে রানা। রানা নামের আগন্তুকটি, তার হাসিতে যেন লেগে আছে ভয়ঙ্কর কিছু। তার হাসি দেখে সবাই ভয় পেয়ে যায়। এইভাবে সিগারেটটা শেষ করে। ছেলেটা এরকম করুণ পরিণতি দেখে তার ছেলেপেলেগুলো ভীষণ ভয় পেয়ে যায়। কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। কুড়ালটা আর বন্দুকটা হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। সবাই ভয়ে পিছিয়ে যেতে থাকে। কেউ ভয়ে কোনো কথা বলতে পারে না। চারদিকে হালকা শীতল মৃদু বাতাস বয়ে যাচ্ছে। পরিবেশটা ভীষণ ঠান্ডা। এই মৃদু বাতাসের সুন্দর আবহাওয়া যেন শরীরটাকে একদম শীতল করে তোলে। এত সুন্দর মুহূর্ত, এত ভালো আবহাওয়াতে থাকা সত্ত্বেও যেন সাজু তার দলবল ঘেমে একাকার। ভয়ে তাদের হাত পা জড়ো হয়ে আসতে শুরু করেছে। রানা আগন্তুকটি এখনো এগিয়েই যাচ্ছে তাদের দিকে। এটা দেখে সাজু বলে ওঠে, দেখ, মরবো তো আমরা নিশ্চিত, তার থেকে লড়াই করে মরাটা উত্তম। তোরা যে যেখানে আসিস বেরিয়ে আয়, এই ডিজেকে মারার ব্যবস্থা কর। হয় মারবো আর না হলে মরবো। এই কথা শুনে রানা নামের আগন্তুকটি আরো বেদরম ভাবে হাসতে থাকেন। পাগলের মতো ছোটাছুটি করতে থাকে। ডান হাতের বন্দুকটা বাম হাতে কুড়াল এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, যেন সে পাগল হয়ে উঠেছে রক্তের নেশায়। সাজুর ছেলেপেলেগুলো সাজুর কথা মতো যে যা পাচ্ছে এক একটা ধারালো দামি অস্ত্র নিয়ে এগিয়ে যেতে থাকে রানার দিকে। রানা এটা দেখে মুচকি হাসে। তারপর সে এগিয়ে যেতে থাকে। ছেলেগুলো একের পর এক ছুরি দিয়ে আঘাত করছে। যেভাবে যা পাচ্ছে ঠিক তা দিয়ে একইভাবে মারার চেষ্টা করছে। কিন্তু রানা তো আর কম যায় না। সেও তার হাতে থাকা কুড়ালটা দিয়ে এলু পাথারি কলা গাছের মতো সবাইকে কাটতে শুরু করে। চাপাতিটা ভীষণ রকমের ধারালো, যাকে যেখানে এক কোপ দেয় সে সেখানে লুটিয়ে পড়ে। এক হাত দিয়ে গুলি চালাচ্ছে, অন্য হাত দিয়ে ছেলেপেলেগুলোকে কচুকাটা করে ফেলেছে। মাঠে একাই খেলছে। রানা আর রানার বিপরীতে সাজুর দল, প্রায় 3 থেকে 400 ছেলেপেলে। সাজু ইচ্ছা মতো সবাইকে কাটতে থাকে। মারতে মারতে সবাইকে প্রায় মেরেই ফেলেছে। কেউ ব্যথায় উঠে দাঁড়াতে পারে না। সকলের শরীর থেকে তাজা লাল রক্ত ঝরে পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে পুরো চোখ যেন কপালে উঠে যায় সাজুর ভয়ে গলা শুকিয়ে গেছে। সাজু সেখান থেকে দৌড়ে পালাতে গেলে পরপর 6টা বুলেট তার পায়ে গুলি করে সাথে সাথে ঠপ করে মাটিতে পড়ে যায় সাজু উঠে দাঁড়াতে পারে না। ব্যথায় সেখানেই পা ধরে কাঁদতে থাকে। ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে সাজু। রানা এক পা করে এগিয়ে আসতে থাকে তার দিকে। সাজু বলে ওঠে, দেখ ভাই ডিজে, আমাকে মারিস না, আমি মরতে চাই না। আমি তো শুধু হুকুমের গোলাম। আমি তো অন্যের আন্ডারে কাজ করি টাকার বিনিময়ে। দেখ, ওখানে একটা ফুল ট্রাক আছে, যেখানে ট্রাক ভর্তি টাকা। তুই চাইলে ওই ট্রাকটা নিয়ে যেতে পারিস। তবুও আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আমি আজকে এই শহর ছেড়ে চলে যাব অনেক দূরে। বেঁচে থাকতে আর এই শহরে কোনো দিন পা রাখবো না। সাজুর মুখে কথা শুনে হাসতে থাকে আগন্তুক। রানার এরকম ভয়ঙ্কর আর রহস্যময় মুচকি হাসি দেখে সাজুর যেন ভয়ে গলায় শুকিয়ে যায়। একটা কেমন যেন আতঙ্ক সাজুর ভিতরে কাজ করে। সাজু আবার বলে ওঠে,
ভাই, আমি তো ছোট্ট একটা মশা, আমাকে মেরে তো তোমার লাভ নেই। তুমি বরং শহরের আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিককে ধরো, তাহলে সব কিছু তুমি খুঁজে পাবে। আর আমাকে ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, তোকে ছেড়ে দেব, তবে এভাবে নয়, একদম সারা জীবনের জন্য। তোর তো ভীষণ গরম, এত গরম নিয়ে তুই আর পরপারে যেতে পারবি না, তাই তোকে ঠান্ডা করে পরপারে পাঠিয়ে দিব। কথাটা বলে আরও একটা রহস্যময় ভয়ঙ্কর মুচকি হাসি দেয় রানা। তারপর রানা একটা গাড়ির ভিতর থেকে কবদা নিয়ে আসে, যেটা দিয়ে গাছের ডাল পাতাগুলো কেটে ফেলে। কবদা নিয়ে আসার পর ঘাড় থেকে হাত দুটো আলাদা করে ফেলে আর দুটো মাটিতে ছুটে লাফালাফি করতে শুরু করেছে। গোল গোল করে রক্ত বের হচ্ছে, কেউ সেদিকে খেয়াল করে না। সাজু সেখানে ব্যথায় ছটফট করতে থাকে। এরপর রানা আবার একটা মুচকি হাসি দেয়, তারপর চোখের সামনে কয়েক পিস করে ফেলে তার হাতটাকে কেটে। তারপর কয়েক পিস করে কালো পলিথিনে ঢুকিয়ে নেয়। এরপর রানা সাজুর মুখের ভিতর বন্দুকটা ঢুকিয়ে আরো বেশ কয়েকটা গুলি করে। গুলি করার সাথে সাথে মাথার মগজ সহ বেরিয়ে যায় বুলেট মাথা ভেদ করে। তারপর টাকা, গাড়ি, অস্ত্রসহ বিভিন্ন রকম দেশের সম্পদ যেগুলো সে বিদেশে পাচার করছিল সবগুলোকে নিয়ে রওনা দেয় তার গোডাউনের উদ্দেশ্যে। আর একটা গান লাগিয়ে দেয়। টাকা 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 রে টাকা, তুই ঘুম নিলি কারিয়া, তোর নেশায় পড়ে জীবনটা আমি করলাম তেনা তেনা। এইভাবে গান গাইছে আর নিজের গন্তব্যে যাচ্ছে রানা। চলে আসে নিজের গোডাউনে। গোডাউনের সব কিছু রেখে আবারও একটা দামি লাক্সারিস হলুদ রঙের গাড়ি নিয়ে রাজপ্রাসাদের মতো একটা বাড়িতে প্রবেশ করে রানা। পেছন থেকে একজন বলে ওঠে নাজমা বেগম। কিরে, এখন রাত কয়টা বাজে? তোর এখন বাড়িতে ফেরার সময় হচ্ছে নাকি? কোথাও চুরি করতে গিয়েছিলি যে চুরি করতে গিয়ে ধরা পড়েছিস আর এখন তুই বাসা ফিরেছিস? এটা কি বাসা ফেরার সময়? যেদিকে গিয়েছিলি সেদিকে থেকে যেতে পারতি। রানা ভাবতে পারেনি যে সে বাড়িতে ঢোকার সাথে সাথে এতগুলো বকা খেয়ে ফেলবে। সে বুঝতে পারেনি যে তার মা এখনো জেগে আছে। হ্যাঁ, মহিলাটি আর কেউ না, মহিলাটা হচ্ছে রানার একমাত্র মা, যার নাম হচ্ছে নাজমা বেগম। মা গৃহিণী, বাবা বিরাট বিজনেসম্যান এবং রাজনৈতিক নেতা। রাজনৈতিক দলের জামাত ইসলামের সভাপতি আর ছাত্র দলের ছাত্র শিবিরের সভাপতি হচ্ছে রানা। তবে এ বিষয়ে কেউ জানে না। রানা কি বলবে কি করবে বুঝে উঠতে পারে না। আপনারা ভাবছেন সে যে এতগুলো মানুষকে মারলো তার শরীরে রক্তের কোনো ছিটে ফোটাও নেই কেন? আসলে আপনাদের থেকে এক ধাপ এগিয়ে আছে রানা ও তার দলবল। কেননা সে আগেই তার গোডাউনের সম্পূর্ণ কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে নাজমা বেগমের সামনে পড়ে বেশ আমতা আমতা করতে করতে শুরু করেছে রানা। তবে তার ভুলভাল অনেক গল্প বুঝিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর সবাই সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে ভার্সিটির সময় হয়ে গেছে। হালকা কিছু খেয়ে গাড়ি নিয়ে ভার্সিটির প্রবেশ করে। ভার্সিটির সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে, কেননা ভার্সিটিতে একমাত্র ছেলে যে হিরোদের মতো দেখতে। গাড়িটা পার্কিং করে চলে আসে তাদের আড্ডাখানায়। তারপর আড্ডাখানা মাঝখানে বসে পড়ে, যেখানে সবাই আছে। মাসুম, জাকের, জিহাদ, সাদেক, খালেক, জব্বার, মালেক, রহিম, করিম, শাহিন, শহীদুল, রফিকুল। মেয়েদের মধ্যে আছে মাইশা, তিথি, সাদিয়া, মায়া, তানিশা, আফসানা আছে আরও অনেকে। চারদিক দিয়ে গোল করে বসে পড়ে। সেখানে রানাকে দেখে বলে ওঠে মাসুম। কিরে, আজকে এত ভার্সিটিতে আসতে দেরি করলি কেন? তোকে তো খুঁজতে খুঁজতে জীবন প্রায় শেষ আসার। তোর কপালে হয়তো আজকে দুঃখ আছে, কেননা আশা ওকে খুঁজতে এসেছিল। বলিস কি? আমি তো ঠিক সময়ে ভার্সিটিতে প্রবেশ করেছি, এর আগে এসে আমাকে খুঁজতে এসেছে। হয়তো ভাই, আজ তোর কপালে ভীষণ রকমের দুঃখ আছে। জানি না তোর কপালে কি দুঃখ আছে। হয় আজকে জুতার বাড়ি খাবি, আর না হলে সবার সামনে আদর খাবি। দেখা যাক কি হয়। তারপর রানা সেখান থেকে উঠে গিয়ে খুঁজতে থাকে আশাকে। চারদিক দিয়ে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চলে আসে
ক্যাম্পাসের কাছে। সেখানে এসে দেখতে পাই তার সকল বান্ধবী মিলে আড্ডা দিচ্ছে, যেখানে উপস্থিত আছে শিমলা, শাকিলা, ইতি, মুন্নি, সুমনা, সুমাইয়া, পাবনা, বর্ষা। সবাই তাদের মাঝে গিয়ে দাঁড়ায়। রানাকে দেখে কেউ কোনো কথা বলে না। আশা সেও কোনো কথা বলে না। এটা দেখে শাকিলা বলে ওঠে, কিরে আশা, এতক্ষণ তো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলি রানা ভাইয়াকে, এখন তো দেখি তোর সামনে দাঁড়িয়ে আছে। তা এখন কোনো কিছু না করেই ওনাকে দাঁড় করিয়ে রেখেছিস কেন? সেটা আমার ব্যাপার। তোকে কি এই বিষয়ে নাক গলাতে বলেছি? এতক্ষণ থেকে আমি ভার্সিটিতে হন হই করে খুঁজেছি, আর এখন সে অপেক্ষা করুক আমার জন্য, তারপর বলবো। এ শাকিলা, মন দিয়ে শোনো, আমার কিন্তু এত শক্তি নেই যে এতক্ষণ ধরে আমি কারোর জন্য দাঁড়িয়ে থাকব। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো কেউ আর সেবা করতে আসবে না। এবারে যখনই চলে যাচ্ছিল রানা, তখনই আশা উঠে গিয়ে রানাকে উল্টো করে ঘুরিয়ে মারে এক ঘুষি। আশার হাতে ঘুষি খেয়ে খানিকটা ব্যথা পায় রানা। আশা বলে ওঠে, আমার কথার অবাধ্য হলে তোকে ঠিক এরকম করে শাস্তি দেব। তুই কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছিস। তাই বলে তুমি আমাকে এত জোরে মারবে? আমার ব্যথা লাগে না। আর এ কি বলবি, দ্রুত বল, আমাকে আড্ডা দিতে হবে। ছেলে মানুষের এত আড্ডা কিসে শুনি? চুপচাপ এখানে আমার পাশে বসে থাক। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ এখান থেকে উঠবি না। যদি উঠেছিস তো তোর পা ভেঙে এখানে বসিয়ে রাখবো বলে দিলাম। বেচারা রানা। আশার মুখে এই কথা শুনে ভয় সেখানে বসে পড়ে। কি আর করবে, তার কথার অবাধ্য হলে ভার্সিটির সামনে অপমান আর বাড়িতে গিয়ে মার খাবে। তাই ভয় কোনো কিছু না বলে চুপচাপ আশার কথা মতো সেখানে বসে পড়ে। আশা বলে ওঠে, শোন, আমাদের 8 জনের জন্য 8টা আইসক্রিম নিয়ে আয়, খাবো আর গল্প করব। এইটা দেখে রানা অবাক চোখে তাকায় সবার দিকে। সবাই রানাকে দেখে মুচকি একটা হাসি দেয়। রানা বলে ওঠে, মানেটা কি? তোমরা 8 জন আছো, তোমাদের 8 জনের জন্য আইসক্রিম নিয়ে আসবো, আর আমি কি ফাঁকা মাঠে আউট হব? আইসক্রিমগুলো কে আনতে যাচ্ছে, আমি না তুই? আমি? তাহলে আইসক্রিমগুলো তুই আনতে যাচ্ছিস। এখন তুই তোর জন্য আইসক্রিম নিয়ে আসবি কিনা সেটা তোর ব্যাপার। আমরা এখানে 8 জন আছি, তাই আমি 8 জনের কথাই বলেছি। ধুরবাল, আর ভালো লাগে না তোদের সাথে থাকতে। শুধু শুধু পেঁচাল মারিস। তোদের আইসক্রিম দিয়ে চলে যাবে এখান থেকে। আগে তো আইসক্রিমগুলো আমাকে এনে দে, তারপর ভেবে দেখবো তোকে এখান থেকে যেতে দেবো কি না। তারপর আর কোনো উপায় না পেয়ে ওখান থেকে উঠে গিয়ে ক্যান্টিনে গিয়ে আইসক্রিম নিয়ে আসতে যায়। এমন সময় পেছন থেকে মাসুম বলে ওঠে, কিরে, শেষ পর্যন্ত কিনা তুই মেয়েদের জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছিস? লজ্জার বিষয় রে ভাই, লজ্জার বিষয়। চুপ শালা, জোকার কোথাকার। আমিও দেখব তুই যখন প্রেম করবি তখন তোর কি অবস্থা হয়। তুই তো একটা হাফ লেডিস। আমি কি তোর মতো তুই অন্যের জন্য আইসক্রিম নিয়ে যাব? আর আমি যার সাথে প্রেম করব সে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। শালা হুমন্দির পুত, আমিও দেখব তুই কি করতে পারিস। তারপর রানার কোনো উপায় না পেয়ে তাদের জন্য আইসক্রিমগুলো নিয়ে যাই। তারপরে এক এক করে সবাইকে আইসক্রিমগুলো দিয়ে দেই। সবাই আইসক্রিম খেতে থাকে। সবাই থ্যাংক ইউ বলে রানাকে। রানা দাঁড়িয়ে থেকে সবার খাওয়া দেখছে। রানাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আশা এবার বলে ওঠে, কিরে, তুই এখনো দাঁড়িয়ে থাকবি নাকি আমার কাছে এসে বসে পড়বি? না থাক, আমি এখানেই ভালো আছি। ওখানে গিয়ে বসার কোনো ইচ্ছে নেই। তোর তো খুব সাহস বেড়ে গেছে, তুই আমার কথার উপরে না বলিস। তোকে তো আজকে। কথাটা বলে নিজের মুখের ভিতর থেকে আইসক্রিম বের করে রানার মুখের ভিতরে ঢুকিয়ে দেয় আর বলে, এখন এই সম্পূর্ণ আইসক্রিমটা তুই খাবি, তারপর যেটুকু আইসক্রিম বেঁচে থাকবে ওইটা আমি খাবো। যদি না বলেছিস তো তোর মেশিনটা ফাটিয়ে দেব। এ কথা শুনে রানা ভয়ে ভয়ে খেতে থাকে। আইসক্রিম তৃপ্তি সহকারে খাচ্ছে, কোনো কথা না বলে। সবাই এটা দেখে হাসাহাসি শুরু করেছে। অল্প আইসক্রিম আছে, এবার আশা সেই বাকি আইসক্রিমটা নিয়ে নিজে খেতে থাকে। রানা সহ সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। আশা বলে ওঠে, কিরে, আইসক্রিমটা খেতে কিরকম স্বাদ পেলি? অমৃত,
যার কোনো তুলনা হয় না। খেতে অসম্ভব সুন্দর, যেন খাবার ছেড়ে দিয়ে বারবার এরকম আইসক্রিম খাই আর বেঁচে থাকি। এত সুস্বাদু আইসক্রিম আর আমি কোনোদিন খাইনি। তুই তো একটা লুচু, যখনই আমি ওখানে আমার ঠোঁটের ছোঁয়া দিয়েছি তখনই সেটা স্বাদ পাল্টে গেল, লুচু কোথাকার। আমি এখন গেলাম, তোমরা থাকো, আমার কিছু কাজ আছে তো। শোন, কোথাও যাবি যা, কোনো মেয়ের দিকে তাকাবি না। আর হ্যাঁ, ক্লাস শেষে ইউনিভার্সিটি ছুটির সময় আমাকে এখান থেকে নিয়ে যাবি। ওকে, ঠিক আছে। তারপর রানা চলে যায় তার বন্ধুদের কাছে আড্ডা দিতে। এদিকে আশা আড্ডা দেয় তার বন্ধু বান্ধবীদের সাথে। আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে যায়। এক এক করে সমস্ত ক্লাস তারা শেষ করে। তারপর আশাকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায় রানা। রানা সোজা আশাকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। আশাকে দেখে রানার মা নাজমা বেগম বলে ওঠে, কিরে মা, হঠাৎ করে এতদিন পর আমাদের বাড়িতে কি মনে করে আসলি? তোকে আসতে বললেও তো তুই আসতিস না, তা আজকে হঠাৎ? না, এমনিই আসলাম তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর আশা চলে যায় ফ্রেশ হতে। রানা আর আশা ফ্রেশ হয়ে নিচে আসে খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা নিজেদের রুমে চলে যায়। সেখানে গিয়ে গল্প করতে থাকে। আপনারা আসলে বুঝতে পারলেন না, তাই তো, যে এখানে আসলে হচ্ছেটা কি। রানার বাবা একজন বিজনেসম্যানের পাশাপাশি আশার আব্বুও বিজনেসম্যান। তারাও একে অপরের দুজন ভালো বন্ধু। সেখান থেকে আশা আর রানার পরিচয়, এমনকি তারা একে অপরকে ভালোবাসে, এটা পরিবারের সবাই জানে। তাদের বিয়ে দেওয়ার কথা পাকাপাকি হয়েছে। হয়তো পরীক্ষা শেষে তাদের বিয়ে দিয়ে দিবে। এজন্য তারা একে অপরকে চেনে, খুব ভালোবাসে দুজন দুজনকে। দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তারা নিজেদের মতো করে গল্প করছে। এদিকে হঠাৎ করে বিছানার উপরে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পাই ফোন করেছে মাসুম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো রানা, তুই কোথায় আজকে? একটা নতুন অপারেশন আছে, তুই কি যাবি নাকি আমরা একাই চলে যাব? হ্যাঁ, যাব, অবশ্যই যাব। আর কাজ তো রাতে হবে। এখন গিয়ে কি করব? যাওয়ার আগে আমাকে একটা কল দিস। ওকে, ঠিক আছে। এ বলে কলটা কেটে দেয়। এদিকে আর চোখে তাকিয়ে আছে আশা রানার দিকে। রানা ভয় পেয়ে যায়, কেননা সে আবার কোনো কিছু বুঝে গেল নাকি। আশা আবার বলে ওঠে, কি ব্যাপার, কোথায় যাবি তুই? আর এত রাতে কোথায় যাবি? কে ফোন করেছিল সেটা তো দেখি। রানা কি করবে বুঝতে পারে না। রানা মুচকি একটা হাসি দেয়, ভেবে পায় না সে কি করবে। কেননা ফোনটা আশা একবার হাতে নিলে সে ধরা পড়ে যেতে পারে। তাই সে মুচকি হেসে আলতো কণ্ঠে বলে ওঠে, না, তেমন কেউ না। মাসুম ফোন দিয়েছিল, কোথায় যেন ঘুরতে যাবে এজন্য। আমিও তাহলে তোর সাথে যাব। যাওয়ার আগে আমাকে একটা ফোন দিবি। অযথা বাড়ি থেকে আমাকে নিয়ে আসবি না। মানেটা কি? সেখানে আমরা ছেলেপেলেগুলো যাবো আর তুমি কি না এতগুলো ছেলের সাথে যাবে ঘুরতে? তো কি হয়েছে? সেখানে তো তুই আছিস, তাহলে সমস্যা কোথায়? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোর সাথে যাব, এটাই ফাইনাল কথা। তাহলে আমারও ফাইনাল কথা শুনে নে। আমি তোকে নিয়ে যাব না, এটাই ফাইনাল কথা। গেলে আমি একা, আর না গেলে নাই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া। এই বলে রানা শার্টের কলার ধরে বিছানার উপর ফেলে দিয়ে আশা তার উপরে উঠে পড়ে। তারপর চার ঠোঁট এক করে দেয়। এইভাবে বেশ কিছু সময় চলে যায়, অনেকক্ষণ ধরে। ধীরে ধীরে তারা গভীরে যেতে থাকে। এইভাবে বেশ কিছু সময় কেটে যায়। চারদিকে সন্ধ্যার আজান দিচ্ছে, এমন সময় নিচ থেকে নাজমা বেগম ডাক দেয়। নাজমা বেগমের ডাক শুনে তারা নিচে যায়। তারপর হালকা কিছু খেয়ে ফ্রেশ হয়ে নাজমা বেগম বলে ওঠে, কিরে, তোদের এতক্ষণ রেডি হতে লাগে? তোরা রুমে কি করছিস? তুই কখন বাসায় যাবি? না আন্টি, আজকে এখানেই থাকবো। আমি বাসায় ফোন করে বলে দিয়েছি। তুই এখানে থাকবি তো আমাকে আগে বলবি না? তোর জন্য আরো কিছু খাবার রেডি করতাম, পাগলি কোথাকার। এতে যে আয়োজন করেছো, এটা খেয়েই আরো 7 দিন থাকা যাবে। তারা কথোপকথন করছে, এমন সময় টেবিলের উপর রাখা ফোনটা বেজে ওঠে। ফোনটা রানা রিসিভ করার আগে আশা ফোনটা নিয়ে হাতে রিসিভ করে ওপাশ থেকে বলছে,
কিরে রানা, তুই কখন আসবি? তাড়াতাড়ি আয়, এখনো তো সময় নেই। হ্যালো, কে বলছেন? কি বলছেন? আর কোথা থেকে বলছেন? আর রানা কোথাও যেতে পারবে না। ওপাশে থাকা ব্যক্তিটা হঠাৎ করে আসার কণ্ঠটা শুনতে পেয়ে সাথে সাথে ফোনটা কেটে দেয়। তারপর কেউ আর কোনো কথা বলে না। খাওয়া দাওয়া করে তারা নিজেদের রুমে চলে যায়। এমন সময় সুযোগ বুঝে রানা বাইরে বের হয়ে চলে আসে গোডাউনে এসে নিজের পোশাক ছেড়ে অন্য রূপে মায়াবী ছলনাময়ী অন্ধকার রাতে বেরিয়ে পড়ে। রানা রক্তের নেশায় পাগল হয়ে আছে। গাড়িগুলো নিয়ে চলে আসে একটা পরিত্যক্ত বাড়ির সামনে। বাড়িতে চারদিকে অসংখ্য বাতি, অসংখ্য সিকিউরিটি দিয়েছে চারদিকে। রানা নামের আগন্তুকটি প্রায় 44 জন ছেলেপেলে বের হয়, যাদের পরনে সরকারি পোশাক। রানা বলে ওঠে, তোমরা দলটাকে কয়েক ভাগে ভাগ করো, তারপর ছড়িয়ে পড়ো সমস্ত জায়গায়। বন্দুকগুলোতে সাইলেন্সার লাগিয়ে নাও, যাতে বন্দুক থেকে গুলি করলেও গুলির আওয়াজ যেন না বের হয়। রানার কথা মতো তার দলের ছেলেগুলো প্রত্যেকটা বন্দুকের লাইসেন্সার লাগিয়ে নেয়। তারপর কয়েক ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ছাদের উপরে, গেটের বাহিরে, বিভিন্ন জায়গায় সিকিউরিটিগুলোকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে গুলি করে। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে অজানা ব্যক্তিটা ল্যাপটপের সামনে বসে কি যেন করছে। কেউ কোনো কিছু বুঝতে পারে না। অজানা ব্যক্তিটা চারপাশে প্রায় 30টা বন্দুক তাক করে রেখেছে। এখনও সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ করে এমন সময় আকাশের একটা ফায়ার করে যেন হুঁশ ফিরে আসে এই অজানা ব্যক্তিটার। অজানা ব্যক্তিটা চারদিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। চারদিক দিয়ে এতজন মানুষ, এতগুলো বন্দুক দেখে ঘাম ছুটে শুরু করেছে। কি করবে বুঝতে পারে না। চিৎকার দিবে নাকি দৌড়ে পালাবে, কোনো কিছু বুঝে উঠতে পারে না। এই মুহূর্তে লোকটার অবস্থা দেখে রানা সহ তার দলের প্রত্যেকটা ছেলে অট্টহাসিতে মেতে ওঠে। হাসতে হাসতে ওদের পেট ফেটে যাচ্ছে। হঠাৎ করে গম্ভীর কণ্ঠে রানা বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তোকে বারবার মানা করা সত্ত্বেও তুই একই অপরাধ বারবার করিস। কে তুই? আর তুই আমাকে হুমকি দেওয়ার কে, যে তোর কথা শুনে আমি সকল রকম কাজ ছেড়ে দেব? তোর জম, তোর বস, তোর মৃত্যু। আমি রানা, রানা গ্যাংস্টার, রানা মাফিয়া, রানা কিলার অব দ্য কিলার গ্যাংস্টার। তুই যেই হস না কেন, তোকে আমরা ভয় পাই না। তুই আমাকে মারতে পারবি না। এর আগে তোকে এখান থেকে মরতে হবে। তোর চারপাশে আমার অসংখ্য লোকজন আছে। এ কথা শুনে আরো হাসতে থাকে রানা ও তার দলবল। কেননা বাড়ির ভেতরে ঢোকার আগে তার সমস্ত ছেলেপেলেকে মেরে মাটিতে ফেলে দিয়ে এসেছে তারা, তাই অট্টহাসিতে মেতে ওঠে। রানা বলে ওঠে, আমি জানতাম তুই বোকা, এখন দেখছি তুই একটা গাধা। তোর বাড়ির ভেতরে আমরা কি করে ঢুকলাম বুঝতে পারছিস না? মানে কি বলতে চাচ্ছ তুমি? তোর লোকদের এতক্ষণে মরা লাশটাও পচে গেছে। কে তোরা, আর আমাকে এভাবে বেঁধে রাখছিস কেন? তোদের কি চাই বল? আমাদের যেটা চাই সেটা সহজে কেউ দিতে চায় না, কারণ সে জিনিসটা সবার অমূল্য সম্পদ। যেটাই হোক না কেন আমি দিতে রাজি আছি। বল তোদের কি চাই? এই মুহূর্তে তোর লাশটা আমাদের চাই, দিবি? কুত্তার বাচ্চা, তোকে আজকে এখানেই মেরে ফেলবো। এটা বলে কোমর থেকে বন্দুকটা বের করে আর রানাকে গুলি করতে যাবে, তখনই রানা সেখান থেকে সরে যায়। গুলিটা গিয়ে লাগে তার একটা ছেলের পায়ে। ছেলেটা সেখানে ব্যথায় কুঁকড়ে ওঠে। এটা দেখে রানা লোকটার বুক বরাবর মারে এক লাথি। তারপর চোখের ইশারা দেওয়ার সাথে সাথে বেঁধে ফেলে। এরপর রানা বলে ওঠে, আমার পছন্দের প্রিয় বক্সটা নিয়ে আয়, আজকে এর অবস্থা নাজেহাল করব। রানার কথা মতো তার দলের ছেলেগুলো গিয়ে নিয়ে আসে একটা বক্সের ভিতরে রাখা আছে অসংখ্য জিনিস, যেগুলো সুস্থ একটা মানুষ দেখলে অসুস্থ হয়ে পড়বে। এতই ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র রাখা আছে সে বক্সের ভেতরে। সেখান থেকে একটা প্লাস আরেকটা হাতুড়ে বের করে, সাথে একটা চিমটি আর চাকু। এটা দেখে যেন গলা শুকিয়ে গেছে ব্যক্তিটি ভয়ে নড়াচড়া করতে পারে না, একেবারেই নাজেহাল অবস্থা। শরীর থেকে ঘাম চুয়ে চুয়ে পড়তে থাকে। ছেলেটা ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজই বের হয় না। হাতুড়িটা আর প্লাস্টার
টেবিলের উপরে রাখে, তারপর প্লাস ও হাতুড়ি হাতে নিয়ে মুখের ভিতর দাঁতের মাঝে লাগিয়ে দিয়ে প্লাস দিয়ে দাঁতগুলো উপড়ে ফেলতে শুরু করে। এক এক করে 32টা দাঁত তুলে ফেলে, তারপর সেগুলোতে লবণ ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে ছেলেটা লাফালাফি শুরু করেছে, পাগলের মতো চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বাইরে যায় না, কারণ পুরো জায়গা নিস্তব্ধ। ছেলেটা লাফালাফি শুরু করেছে, অনেক জায়গায় লবণ আর চুন ঢেলে দিয়েছে, মুখ দিয়ে গড়গড় করে লাল রক্ত বের হতে শুরু করেছে। এরপর ফুটন্ত একটা গরম পানি নিয়ে আসা হয়, তার সাথে একটা কুপা দিয়ে আসা হয়। সেই কুফাটা কানের ভিতর রেখে দেয়, তারপর এক বালতি গরম পানি তার সামনে রাখা হয়, সেখানে কিছুটা পানির অংশ এক মগ হাতে নেয়, তারপর কুপার ভিতরে ঢেলে দেয়। এক কান দিয়ে ঢালার সাথে সাথে অন্য কান দিয়ে বের হতে শুরু করে। মাথার বিভিন্ন জায়গায় গরম পানি যেতে থাকে। পানি ঢালার সাথে সাথে ছেলেটা লাফালাফি শুরু করে, চোখ দিয়ে পানি পড়ছে। তার আর্তনাদ চিৎকার যেন রানা চোখে পড়ে না। এরপর ছেলেটাকে সম্পূর্ণ পানিটার কানের ভিতর ঢালে, তারপর নাকের ভিতর কোপা ঢুকে নাকের ভিতরে ঢালে। এভাবে প্রায় কয়েক ছিদ্র দিয়ে ফুটন্ত গরম পানি ঢালে। যে জায়গা দিয়ে গরম পানি গেছে সেই জায়গাটা পুড়ে গেছে, নাকের কানের ছিদ্র দিয়ে পড়তে শুরু করেছে। ছেলেটাকে এই মুহূর্তে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। ব্যক্তির জীবনটা একটা লাশ বললে ভুল হবে, যেন আত্মা। অসংখ্য ভয়ানকভাবে অত্যাচার করেছে রানা। এরপর রানা একটা প্লাস নিয়ে তার লজ্জাস্থানটা গরম পানিতে রাখে, সাথে সাথে জ্বলতে শুরু করেছে। সেখানে আবার মরিচের গুঁড়ো আর লবণ এবং পটাশ ঢেলে দেয়। ছেলেটা গরুর মতো চিৎকার করছে, তার চিৎকারে যেন পুরো বিল্ডিংটা কেঁপে ওঠে। অন্ধকার এই রাত যেন সকাল হতে চায় না। তার অত্যাচার দেখে ভয়ে যেন এই নিশিরাত থমকে গেছে। চারদিকে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, পুরো পরিবেশটা নিস্তব্ধ আর ভয়ঙ্কর, যেন একদম ভুতুড়ে কাণ্ড। মাথার মগজগুলো গলে গলে পড়তে শুরু করেছে। গরম পানি ঢালার কারণে পুরো মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, অচল হয়ে গেছে। লজ্জাস্থান গরম পানিতে রাখার জন্য সেটা সিদ্ধ হয়ে গেছে। তারপর রানা নামের আগন্তুকটি একটি চোখের পলকে কেটে ফেলে, আর তার অত্যাচার যেন দেখার মতো নয়। এরপর যেভাবে গরু জবাই করে ঠিক সেভাবেই তার হাত পা বেঁধে ফেলে। এরপর তার খাদ্যনালী কেটে দেয়, কিন্তু শ্বাসনালী কাটে না। তার নিজের চোখের সামনে তার মৃত্যুটা দেখাবে বলে সে এখনো তার শ্বাসনালী কাটেনি। তারপর তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এরপর ছাগলকে যেভাবে জবাই করার পর শরীর থেকে চামড়া আলাদা করতে থাকে, ঠিক একইভাবে শরীর থেকে চামড়াগুলো আলাদা করতে থাকে। তারপর সেখানে মাসুম এক বালতি গরম পানি আর এক বালতি বিষাক্ত পানি নিয়ে আসা হয়, যেখানে আছেন উড়িয়ে পটাশ ফসফেট, মেঘ কপার, পাহাড় আয়রন এবং চুন মিশ্রিত পানিতে মিশিয়ে সেটাকে বিষাক্ত করে তোলে। শরীরের চামড়াগুলো শরীর থেকে আলাদা করতে থাকে আর গরম পানি সেটা দিতে থাকে। বিষাক্ত পানিটা এক মগ বিষাক্ত পানি সেটা দেয় আর অপর মগ দিয়ে গরম পানি ছিটাতে থাকে। একদিক দিয়ে শরীর থেকে চামড়াগুলো আলাদা করছে, অপর দিক দিয়ে গরম পানি আর বিষাক্ত পানি শরীরে সেটা দিচ্ছে। ছেলেটা জীবন্ত লাশ, এখনো মরেনি, জীবনটা আছে। এরকম অত্যাচার আর সহ্য করতে পারে না। চোখের পানির বদলে চোখ দিয়ে বের হচ্ছে রক্ত, কান দিয়ে বের হচ্ছে রক্ত, নাকি ছিদ্র দিয়ে বের হচ্ছে রক্ত। ভীষণ ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে ছেলেটাকে মারছে। ছেলেটা পুরো মাতাল হয়ে আছে, এক এক করে শরীর থেকে সমস্ত চামড়া খুলে ফেলে। তারপর তার শরীরটাকে যেভাবে গরুর মাংস পিস পিস করে কাটা হয় ঠিক সেভাবেই পিস পিস করে কাটতে থাকে। এক এক করে সমস্ত শরীরের গোস্তগুলো নিয়ে শেষ পর্যায়ে তার ভুঁড়ি গলু বের করে সেগুলোকে ফেলে দিয়ে আসেন। তবে হ্যাঁ, তার কিডনিগুলো নিয়ে নেয়, লিভার নিয়ে নেয়, চোখগুলো নিয়ে নেয়, তারপর তাকে ফেলে দিয়ে আসতে বলে। এরপর সে গোস্তগুলো রাস্তার কুকুর দিয়ে খাওয়াতে বলে। শরীরের কোনো অস্তিত্ব নেই। তারপর তার লাশটা ফেলে দিয়ে আসতে বলে রাস্তার মাঝে। তারপর গোডাউন থেকে বের হয়ে ফ্রেশ হয়ে চলে যায় বাড়িতে। আজকে বাড়িতে ঢোকার সময় নাজমা বেগমের সামনে ধরা পড়েছে রানা। নাজমা বেগম বলে ওঠে, কিরে, এত রাতে কোথায় গিয়েছিস যে
এত রাতে বাসায় ফিরছিস? আসলে মা, আজকে কিছুই করার নেই। আমার কি দোষ বলো? আশা এত রাতে ফুচকা খেতে চেয়েছে, তাই তার জন্য বাইরে যেতে হয়েছে। হয়েছে, আজকে তুই বেঁচে গেলি, কাল থেকে তোকে অফিস জয়েন করতে হবে। তোর বাবা আর একা অফিস সামলাতে পারছে না, অনেক ঘোরাফেরা হয়েছে তোর। বিয়ের পরে তো তোকে সংসারের হাত ধরতে হবে। তোর বাবার অফিস ছাড়া মিলাতে পারছে না, তোর বাবার শরীর খারাপ, তা সত্ত্বেও তুই যদি এভাবে ঘুরে বেড়াস তাহলে চলবে? ওকে, ঠিক আছে, কাল থেকে আমি অফিসে জয়েন করব। তারপর সে আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এদিকে রুমের ভিতর প্রবেশ করার সাথে সাথে চমকে ওঠে রানা। কেনারার রুমের ভিতর একটা বড় ঝাড়ু নিয়ে বসে আছে আশা। আশাকে দেখে মারে এক চিৎকার। আশা বলে ওঠে, কিরে, তুই এত রাতে আমাকে ঘরে একা ফেলে তুই কোথায় গিয়েছিস? যেখানে তোর জন্য এই বাড়িতে আমি আসলাম, আর সেখানে তুই আমাকে ফেলে চলে গেলি? না মানে আসলে আমার একটা কাজ ছিল তো, সেই কাজটার জন্য আমাকে বাইরে বের হতে হয়েছে। এখন তো চলে এসেছি। চুপ, তুই আর একটা কথাও বলবি না। তোর আর একটা কথা আমি শুনতে চাই না। আমি এই মুহূর্তে এক্ষুনি বাড়ি যাব, তুই আমাকে বাড়ি দিয়ে আসবি। এখন তুমি বাড়ি যাবে? এটা কোনো বাড়ি যাওয়ার সময়? আর আমি তো তোমার জন্য ফুচকা আনতে গিয়েছিলাম। ফুচকার কথা শুনে হালকা মুচকি একটা হাসি দেয়, যার হাসিতে লেগে আছে মায়া লেগে আছে আনন্দের কিছু কথা। ফুচকার কথা শুনে আশা বলে ওঠে, সত্যি বলছি, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? তোর জন্য ফুচকা নিয়ে এসেছি। এই বলে রানা ফুচকার প্যাকেটটা আশার হাতে দেয়। আশা প্যাকেট দেখে ভীষণ খুশি হয়ে যায়। খুশিতে যেন আত্মহারা সে। এত খুশি রাখবে সে কোথায় বুঝতে পারে না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রানাকে আর আলতো করে তার ঠোঁটে কিস করে। এটা দেখে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রানা ভাবছে, এতক্ষণ যে মেয়েটা কি আমাকে এতগুলো ঝাড়ি দিল, এতগুলো কথা শোনালো, সেই মেয়েটা কিনা কয়েকটা ফুচকা পেয়ে এত খুশি। মেয়েরা ফুচকার মধ্যে পেয়েছেটা কি আমি নিজেই জানি না। রানা মনে মনে এবার ভাবতে থাকে আর মুচকি হেসে আলতো করে আদুলা কণ্ঠে বলে ওঠে, আচ্ছা চল, গাড়ি বের করে রাখা আছে, আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তুই তো এখন বাড়ি যাবি, তাই না? আশা এবার মুচকি হেসে কথা ঘোরানোর জন্য কি করবে বুঝতে পারে না। অবশেষে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, তোকে কে বলল যে আমি বাড়িতে যাব? আমি তো এখানে থাকার জন্য এসেছি। তোর সাথে থাকবো আজকে এক রুমে এক খাটে। মানেটা কি? তুই যা ইচ্ছে তাই বলবি আর আমাকে সেটা মেনে চলতে হবে, এরকম কোনো কথা আছে নাকি? আমি যেটা বলবো তুই যদি সেটা না করিস তাহলে তোর কপালে ভীষণ দুঃখ আছে। তুই তো জানিস আমার সম্বন্ধে আমি কি কি করতে পারি। আমার মাথা একবার বিগড়ে গেলে আমি কিন্তু যা ইচ্ছা তাই করে দিতে পারি। দেখ, ওসব ফালতু ফালতু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তোর কথায় আমি ভয় পাবো না। ওকে, তুই তোর রুমে যা, আমার রুমটা আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তোর রুমটা তোকে ছেড়ে দিব, তবে এখন আজকে আমি এই রাতে এখানে এই খাটে থাকবো তোর সাথে। এটা কোনো দিন সম্ভব না। আর বাড়াবাড়ি না করে এখান থেকে বাইর হ। তোর দেখছি সাহস দিন দিন বেড়ে চলেছে। তুই আমার রুম থেকে আমাকে বের হতে বলছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এ বলে একটা ফল কাটার ছুরি হাতে নিয়ে ফেলে আশা। তারপর ছুরিটা তার হাতের মধ্যে রাখে আর বলে ওঠে, তুই যদি এখন আমার কথা মতো না কাজ করিস তাহলে কিন্তু আমি আমার হাতের শিরা উপশিরা কেটে ফেলবো আর তোকে ফাঁসিয়ে দিয়ে যাব যে তুই আমার উপরে নির্যাতন করেছিস। এখন আমার কথায় রাজি হবি নাকি আমার তাজা লাল রক্ত দেখবি? রানা ভীষণ ভয় পেয়ে যায় এই দৃশ্য দেখে। কেননা সে জানে যে আশা কতটা ডেঞ্জারাস। ভীষণ রাগী, একবার রেগে গেলে তাকে আর থামানো যায় না এত সহজে। রানা কি করবে বুঝতে পারে না, ভেবে পায় না তার আসলে করাটা উচিত কি। অবশেষে রানা হালকা মুচকি হেসে বলে ওঠে, আমি তোর কথাটা শুনে রাজি আছি। বল, তোর কি শর্ত যেটা আমাকে পূরণ করতে হবে? এখন এই মুহূর্তে তুই আমার কোমরে হাত রাখবি।
তারপর আমার জামাটা উপরে উঠিয়ে তুই আমার নাভির উপরে কয়েকটা কিস করবি। আর যদি না করিস তাহলে কিন্তু হাত চালিয়ে দেব। রানা এ কথা শুনে থতমত খেয়ে যায়। কি বলবে কি করবে বুঝতে পারে না, কেননা আশা যে তাকে এরকম একটা কাজ করতে বলবে সে ভাবতেই পারেনি। ভয়ে তার হাত পা জড়ো হয়ে আসতে শুরু করেছে। সে ভেবে পায় না তার আসলে করাটা উচিত কি। আশা আবার বলে ওঠে, শুধু এইটুকুতেই তুই ঘাবড়ে গেলি? আরো তো অনেক কিছু করতে বলবো, আগে এটা কর, তারপরে বলছি। আর হ্যাঁ, এরপর কিন্তু তুই আমার নিচ থেকে আমার ঠোঁটে কিস করবি। এবার তো রানা যেন চরমের অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। রানা বলে ওঠে, দেখ, তুই এসব বাদ দিয়ে দে। এছাড়া যদি তুই আরো অন্য কিছু চাস আমি সেটা দিতে রাজি আছি, কিন্তু এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তুই যতবার না বলবি ঠিক ততবার কিন্তু আমি একটা একটা করে তোর শাস্তি বাড়াবো। এখন তুই আমার সাথে এ রাতে খাটে বেড শেয়ার করবি। তোর সাথে আমাকে তোর অস্তিত্বে জড়িয়ে মিশিয়ে নিবি। মানেটা কি? তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, আমি কিন্তু আগেই বলেছি তুই যতবার আমাকে না বলবি ততবার একটা একটা করে চাহিদা আর শাস্তি তোর বাড়াবো। রানা ভেবে পায় না। রানা পুরো মাইকা চিপায় ফেসে গেছে। না সামনে যেতে পারছে না পেছনে বের হতে পারছে। পুরো মেডিলে এগিয়ে যায়, সবকিছু আটকে গেছে। রানার কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় আর বলে ওঠে, ঠিক আছে, আমি তোর সাথে রাজি আছি, তবে আমারও কিছু শর্ত আছে। আমার যতক্ষণ ইচ্ছে, যতক্ষণ আমি চাইবো ততক্ষণ তোকে আমার সঙ্গ দিতে হবে। ঠিক আছে, আমি রাজি আছি। তারপর কাঁপাকাঁপি হাত পা নিয়ে সামনে এগিয়ে যায় রানা। তারপর রানা আশার নাভির উপর থেকে খানিকটা কাপড় সরিয়ে দিয়ে স্যালাইড করতে থাকে আর কিস করতে থাকে পাগলের মতো। বারবার আশা কেঁপে ওঠে, তার স্পর্শে খামচে ধরেছে রানার মাথার চুলগুলো। দুজন দুজনকে আগলে নিয়েছে যেন উত্তেজনায় ভরপুর খেলার ময়দান। এভাবে বেশ কিছুক্ষণ কিস করার পরে রানা এবার আশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর দুজন দুজনকে পাগলের মতো কিস করতে থাকে। প্রায় দীর্ঘ 8 মিনিট এভাবে কিস করে। দুজন দুজনকে আর সামলাতে পারে না, ধৈর্যের বাঁধ দুজনে ভেঙে গিয়েছে। এবার রানা আশাকে খাটের উপর ফেলে দেয়। তারপর তার শরীর থেকে সমস্ত কিছু এক এক করে খুলে ফেলতে শুরু করে, সাথে নিজেরও। তারপর ধীরে ধীরে নিচ থেকে উপর পর্যন্ত সারা শরীরে স্লাইড করতে আর কিস করতে থাকে। ধীরে ধীরে বিয়ে না করে বাসরাত পালন করতে থাকে তারা দুজন মিলে। হারিয়ে যেতে থাকে দূর আকাশে, যেন ফাঁকা খেলার মাঠ। তারা আজ রাতেই পূরণ করবে ভেবে নিয়েছে। দীর্ঘ টানা কয়েক ঘন্টা অতিক্রম করে দুজনে ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে সেভাবেই ঘুমিয়ে যায় খাটের উপরে। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আশার। আশা ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই মারে এক চিৎকার। তার চিৎকারে ঘুম ভেঙে যায় রানার। রানা দৌড়ে গিয়ে আশার মুখ চেপে ধরে আর চোখের ইশারায় বলে যে কি হয়েছে। আশা বারবার চোখের ইশারা দিতে থাকে, কিন্তু রানা বুঝতে পারে না। এবার আশা রানার হাতে কামড় বসিয়ে দেয়। রানা ব্যথায় কুকড়ে ওঠে। আশা বলে ওঠে, ছি ছি, তোর লজ্জা করে না একটা মেয়ের সামনে এমনি খালি গায়ে থাকতে? এই বলে শুনে রানা এবার দুজন দুজনের দিকে ভালো করে তাকায়। দুজন দুজনকে দেখে তো অবাক হয়ে গেছে, কেননা তাদের দুজনের শরীর কোনো কিছুই নেই। দুজন দুজনকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে অবাক হয়ে যায়। এরপর লজ্জায় দুজন দুজনকে জড়িয়ে ধরে। আশা তো লজ্জায় কেঁদেই ফেলেছে। কেঁদে কেঁদে বলে ওঠে, তুই আমার এটা এত বড় সর্বনাশ কি করে করতে পারলি? তুই তো আমাকে সারাত ভোগ করেছিস। আশার মুখে একথা শুনে রেগে মেগে একাকার রানা। রানা রেগে মেগে আগুনের মতো হয়ে যায়, বলে ওঠে, হ্যাঁ, তুই আমাকে কলা খেতে বলবি আর আমি কলার খোসা না ছাড়িয়ে কলাটাকে খেয়ে ফেলবো, তাই তো? মানে তুই সব কি বলছিস কুত্তা কোথাকার? তুই তো আমার সব কিছু লুটে পুটে খেয়েছিস, আর এখন তুই এসব বলছিস? ওহো, আচ্ছা আচ্ছা, এখন সব আমার দোষ। যত দোষ
নন্দ ঘোষ, তাই তো তুই নিজে থেকে আমাকে খেতে দিবি, আর আমি খেলেই আমার দোষ? মানে কি? আমি তোকে খেতে দিয়েছি মানে কি? তোকে যখন কাল রাতে বারবার বাধা দিলাম, তুই আমার কথা শুনলি না। তুই নিজে থেকে আমাকে সঁপে দিয়েছিস, বাধ্য করেছিস তোর সাথে ওসব করতে। এই দেখ ভিডিও। দেখা আমাকে ভিডিও দেখি। কুত্তা, কোথায় আমি তোকে এইসব করেছি? এরপর রানার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে আশা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে। ভিডিওটা স্পষ্ট দেখাচ্ছে যেখানে সে নিজেই সবকিছু রানার কাছে স্বর্গ করে দিয়েছে। তারপর সে ভাবতে থাকে লজ্জে পড়ে গেছে সে কি করবে বুঝতে পারে না। দৌড়ে গিয়ে রানার বুকে মুখ লুকায়। রানা এটা দেখে বেশ খুশি হয়েছে। তারপর আর কোনো কথা না বলে রানা আশাকে নিয়ে ওয়াশরুমে যায়। তারপর সেখানে ফ্রেশ হয়ে বের হয়ে নিচে খাবার রেডি করে রেখেছে নাজমা বেগম বলে ওঠে, কিরে, তোদের নিচে নামতে এত সময় লাগে? তোরা কি এমন কাজ করছিস হ্যাঁ? আর আমি তোদের জন্য সময় ঠিক করেছি। আন্টি, কোন সময় ঠিক করেছেন আপনি? আর কিসের সময় ঠিক করেছেন? তোদের জন্য আমি বিয়ের সময় ঠিক করেছি। আগামী 6 তারিখ তোদের বিয়ে, আর মাত্র 15 দিন সময় আছে। আমাকে কোনো কিছু বলা নেই, জানা নেই, হঠাৎ বিয়ে করতে বললে বিয়ে করতে হবে? আমার কথার অবাধ্য হলে তোকে স্যান্ডেল দিয়ে পেটাবো। তোর কি মতামত শুনি? আসলে আন্টি, সামনে তো আমাদের পরীক্ষা শেষ করে যদি এই বিষয়ে ভাবতাম তাহলে ভালো হতো। তো সমস্যা কোথায়? বিয়ের পর তো পরীক্ষা দিবি, তুই চাইলেই পড়ালেখা করতে পারিস। তাহলে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি বিয়েতে রাজি আছি। এখন তোমার ছেলে যদি রাজি থাকে তাহলে তাকে বিয়ে করতে আমি রাজি আছি। কিরে, আশা তো হ্যাঁ বলে দিয়েছে। এখন তোর মতামত কি? তোর মতামতের কোনো দাম নেই আমার কাছে। তুই বিয়ে করতে না চাইলেও তোকে বিয়ে করতে হবে। ধুরবাল, এত সব ঝামেলা আর ভালো লাগে না আমাকে। এই চল তো, তোকে পৌঁছে দিয়ে আসি বাড়িতে। তারপর তাকে নিয়ে তাদের বাড়িতে যায়। সেখানে কিছু সময় অপেক্ষা করে আশার মায়ের সাথে কথা বলে আবার ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। দুজনে ভার্সিটিতে গিয়ে যে যার মতো আড্ডা দিচ্ছে। এমন সময় ভার্সিটিতে বেশ কয়েকটা বাইক প্রবেশ করে। বাইকগুলো থেকে নেমে আসে বেশ কিছু ছেলেগুলো পুরো ভার্সিটি ঘুরে দেখতে থাকে। এক পর্যায়ে ছেলেগুলো একটা আম গাছের নিচে গিয়ে বসে পড়ে। তারপর ছেলেগুলো চারদিকে দেখতে থাকে। দেখতে দেখতে সেখানে কলেজের আরও একটা ছেলে চলে আসে বাইক নিয়ে। তারপর তাদের সামনে বসে পড়ে। তারা কি কথা বলছে শোনা যায় না। এমন সময় ছেলেগুলো চিৎকার করে বলে ওঠে, পুরো ভার্সিটিবাসী কানগুলো খাড়া করে মন দিয়ে শোনো, আমাদের কথাগুলো স্মরণ করে রেখো। কালকে আমাদের বসের ভাই এই ভার্সিটিতে অ্যাডমিশন নেবে। তার সাথে কেউ কোনো রকম বেয়াদবি করবে না, খারাপ কথাও বলবে না। তাকে দেখে মাথা নিচু করে ফেলবে। সে যেটা বলবে সেটাই করবে, না হলে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে। এই কথাটা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় রানা চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে ফেলেছে। দাঁতে দাঁত চেপে রানা বলে ওঠে, তুই কোন বাপের ব্যাটারে যে তোর কথা শুনে আমাদেরকে তোর বসের ছেলেকে দেখলে মাথা নিচু করে থাকতে হবে? এই, তুই আমাদের মুখের ওপর তর্ক করিস? জীবনে মায়া থাকলে চুপসে যা, নয়তো যে কণ্ঠনালীতে উচ্চস্বরে কথা বলছিস সেই কণ্ঠনালীটা কেটে নিম্ন স্বরে কথা বলার সুবর্ণ সুযোগ করে দিয়ে যাব এখান থেকে। এটা শুনে উচ্চস্বরে হাসতে থাকে পাগলের মতো করে রানার হাসি দেখে ছেলেগুলো বেশ অবাক হয়েছে ভার্সিটির উপস্থিত থাকা ছাত্রছাত্রীরা। কারণ সবাই জানে যে ছেলেগুলো ভার্সিটিতে এসেছে। তারা শহরের চাঁদাবাজি করে বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত আছে। তারা ভয় পায় না কাউকে। তাদের কথা শুনে কি না রানা এভাবে উচ্চস্বরে হাসে, এটা দেখে বেশ অবাক হয়েছে সকল ছাত্রছাত্রী মিলে। রানা অবাক করে দিয়ে বলে ওঠে, তোদের মুখে যদি আর একটা ভার্সিটির বিষয়ে কোনো কথা শুনেছি, তাহলে এই ভার্সিটিতে তোদের ন্যাংটা করে পুরো ভার্সিটি ঘুরাবো। জানোয়ার কোথাকার। আরে ওই কুত্তার বাচ্চা, গলা নামিয়ে কথা বল। তুই আমাদের সম্বন্ধে জানিস না, তোর জীবনটা কিন্তু পুরো উল্টোপাল্টা করে দেব আমরা। হয়তো তোর ধারণা নেই যে তুই কার সাথে এখানে পাঙ্গা নিচ্ছিস। ওই কুত্তার বাচ্চাগুলো, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওই বেটা জানোয়ারটাকে উড়াধুরা পেটানিতে, যাতে আমাদের সাথে আর কোনো দিন উঁচু গলায় কথা বলতে না পারে।
এ কথা বলাতে বেশ কিছু ছেলে পেলে এগিয়ে আসে তাদেরকে মারার জন্য। ভার্সিটিতে মারপিট শুরু হয়ে যায়। রানা মার খাচ্ছে, আবার তাদেরকে মারছে। এভাবে বেশ কিছু সময় মারপিট চলে। রানাকে মারছে দেখে ভার্সিটির বেশ কিছু ছেলে মেয়ে এগিয়ে আসে রানার সাথে মোকাবেলা করতে। ছেলেগুলো ভার্সিটির সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সবাই ছেলেগুলোকে উত্তম মাধ্যম দিতে থাকে। ছেলেগুলো এতগুলো ছাত্রছাত্রীর সাথে পেরে উঠছে না দেখে এবার তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে চিৎকার করে বলে ওঠে, তুই কাজটা ভালো করলি না, এর জন্য তোকে অনেক বড় মূল্য দিতে হবে। তৈরি হয়ে থাক, আমরা আজ রাতেই তোর সাথে সাক্ষাৎ করব। আমিও সারা রাত তোদের জন্য প্রস্তুত হয়ে থাকব। চলে আসিস দেখা করতে। বলে সেখান থেকে সবাই চলে যায়। সবাই রানার জন্য হাততালি দেয়। ওদিক থেকে আশা দৌড়ে এসে রানাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, তোকে ওই বখাটে টোকাই খারাপ ছেলেগুলোর সাথে কে মারপিট করতে বললো বল দেখি। তোকে তো অনেক জায়গায় কেটে গেছে, তোর তো অনেক জায়গায় কেটে গেছে, দ্রুত হসপিটালে চল। আরে দেখ, এত উতলা হওয়ার কোনো কিছুই নেই। কিছু হয়নি মানে কি? তোর হাত কেটে গেছে, মুখে অনেকগুলো আঘাত। আন্টি দেখলে তো তোকে আস্ত চিবিয়ে খাবে। তার থেকে ভালো হবে হসপিটালে গিয়ে ড্রেসিং করে নিয়ে আসি, চল। আমি বুঝি না তুই অল্পতে এত ভয় পেয়ে যাস কেন। বলছি আমার কোনো কিছু হয়নি, তারপর তুই আমাকে নিয়ে যাবি। ঠিক আছে চল। তারপর তারা আর কোনো কথা না বলে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে ড্রেসিং করে রানা আশাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাড়ির ভিতর ঢুকতেই নাজমা বেগম প্রশ্ন করে বলে ওঠে, কিরে, তোর হাত পায়ের এরকম অবস্থা কেন? কি হয়েছে? ভার্সিটিতে কার সাথে বাড়াবাড়ি করেছিস যে তোর শরীরের এই অবস্থা? না মা, তেমন কিছু না, জাস্ট কয়েকটা বখাটে ছেলের সাথে একটু হাতাহাতি হয়েছে। মানে কি? কোথাকার কোন বকাটা ছেলে এসে আমার ছেলের গায়ে হাত দিয়েছে? আর তোদের কলেজে প্রিন্সিপাল কিনা সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখেছে? প্রিন্সিপালের এখনই ব্যবস্থা নিচ্ছি। মা, এখানে কোনো প্রিন্সিপালের দোষ নেই। আসলে ছেলেগুলো বখাটে ছিল। ভার্সিটিতে জোরপূর্বক তাদের পাওয়ার খাটাতো, তাই তাদেরকে ঠান্ডা করতে গিয়ে ডান্ডা দিতে হয়। আর তাদেরকে ডান্ডা দিতে গিয়ে কয়েকটা ডান্ডা আমাকেও খেতে হয়। আচ্ছা ঠিক আছে, দ্রুত যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর আজকে আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। তারপর রানার কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। এদিকে খাবার নিয়ে বসে আছে ডাইনিং টেবিলে। নাজমা বেগম ছেলে আসার পর ছেলেকে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর রানা নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বসতে আশা ফোন করে, কিরে, তোর শরীরের ব্যথা কমেছে নাকি এখনো আছে? না, অনেকটাই কমে গেছে। এখন তো রাত 10টা বাজে, খাওয়া দাওয়া করেছিস তো নাকি? খাওয়া দাওয়া করে ওষুধগুলো খেয়ে নে। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, মা খাইয়ে দিয়েছে আজকে। আর এই তো ওষুধ খাওয়ার জন্য সবেমাত্র রেডি হলাম, তুই কল দিলি। ওকে ঠিক আছে, তাহলে তুই ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়, একটু রেস্ট নে। কালকে ভার্সিটিতে দেখা হবে। গুড নাইট। ঠিক আছে, তুইও খেয়ে দে, ঘুমিয়ে যা। শুভরাত্রি। বেঁচে থাকলে ইনশাল্লাহ ভার্সিটির মাঠে দেখা হবে। তারপর তারা দুজনে কল কেটে দেয়। আশা খাওয়া দাওয়া করতে চলে যায়। রানা ওষুধ খেয়ে সবেমাত্র বিছানাতে তার পিঠ লাগিয়েছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে মাসুম বলে ওঠে, হ্যালো ভাই, কোথায় তুমি? আমরা তো শালাকে খুঁজে পেয়েছি, কিন্তু শালা বাড়িতে নেই, পুরো বাড়ি ফাঁকা। যে করেই হোক তুই ওকে খুঁজে বের কর। কুত্তার বাচ্চাটা আমাকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছে। ওর মৃত্যু আমার হাতেই দেব। ওকে ভাই, ঠিক আছে, আমরা চেষ্টা করছি, তবে খুঁজে পেলে আপনাকে জানাবো। এই বলে ফোন কেটে দেয়। তারপর রানা ঘুমিয়ে যায়। চারদিকে রানার দলের ছেলেপেলেগুলো খুঁজতে থাকে সেই ছেলেগুলোকে যারা ভার্সিটিতে ঝামেলা করেছিল রানার সাথে। অসংখ্য ছেলেপেলে শহরের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সারা রাত তাদেরকে খুঁজেও কোনো জায়গায় খুঁজে পায়নি। সারা রাত পেরিয়ে গিয়ে সকাল হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, ডাইনিং টেবিলে বসে পড়েন। তারপর নাজমা বেগম তাদের কিছু খাবার দেয় আর বলে ওঠে, কলেজে যাচ্ছিস, ভালো কথা,
কলেজ শেষ করে বাড়িতে না এসে সোজা তোর আব্বুর অফিসে যাবি? আজকে তোর বাবার হাতে অনেক কাজ আছে, একা সামলাতে পারছে না, তোকেও যেতে বলেছে। ঠিক আছে, চলে যাব। তুমি টেনশন করিও না তো। আমি কি তোকে নিয়ে সাদে টেনশন করি? তুই যে বেখেয়ালি মানুষ, কখন কি করে ফেলিস আমি নিজেই জানি না। তোকে নিয়ে আমার বড্ড ভয় হয়। খালি বিয়েটা দিয়ে দিতেই পারি, তাহলে সব ঝামেলা থেকে আমরা মুক্ত। এখন শান্তিতে খেতে দিবে নাকি বিয়ে বিয়ে বলে আমার প্রাণটাকে মেরে ফেলবে? তারপর নাজমা বেগম একদম চুপ হয়ে যায়। রানা খাবার শেষ করে একটা কার নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির গেটের সামনে আশার সাথে দেখা হয়। তারপর আশাকে গাড়ির ভিতরে নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। গাড়ি পার্কিং করে নিজে গাড়ির ভিতর থেকে বের হয়ে আশাকে গাড়ির ভিতর থেকে বের করে সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে, যেন তাদের জুটিটা রোমিও জুলিয়েট। বিশ্বের সেরা লাভার হচ্ছে যেন তারা দুজন দুজনকে বেশ সুন্দর মানিয়েছে। একসাথে হেঁটে আসতে দেখে অসংখ্য ছেলে পেলে সেদিকে তাকিয়ে আছে। সাথে মেয়েগুলো কেমন যেন তাদেরকে দেখে সবার অনুভূতি ফিলিংসগুলো নতুন করে নতুন স্বপ্ন দেখার জায়গা শুরু করেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা তাদের বন্ধুদের কাছে যে যার মতো আড্ডা দিতে চলে যায়। সেখানে বসে তানিশা বলে ওঠে, কিরে আশা, আমি শুনলাম তোদের নাকি কিছুদিন পরে বিয়ে, তাই তোরা নাকি এখন থেকে বিয়ের কেনাকাটি শুরু করেছিস। তোকে মনে হয় বউ করে নিয়ে যাওয়ার আর তর সইছে না, তাই তো তোকে এত তাড়াতাড়ি রানা ভাইয়ের বউ করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যারা দিচ্ছে। তুই যাই বল না কেন, উনি কিন্তু শাশুড়ি হিসেবে খুব ভালো, আমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। বাড়িতে গেলে আমাকে কোনো কাজ করতে দেয় না। তাহলে তোর কপাল খুলে গেছে, কারণ তোর মতো শাশুড়ি পাওয়ার ভাগ্যের ব্যাপার। আর মনে হয় রানা ভাইয়া তোকে চাঁদের মতো যত্ন করে রাখবে। যেমন একটা কাচের গ্লাসকে খুব যত্ন করে বের করা হয় আর খুব যত্ন করে তুলে রাখা হয়, ঠিক তেমন করে তোকে ওই বাড়িতে সবাই যত্ন করে রাখবে। হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস যে ওই বাড়িতে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে নিজেদের মেয়ের মতো করে আদর করে। আর রান্নার কথা তো বাদই দিলাম, সে যেন আমাকে ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, বিয়েতে কিন্তু আমাদের ইনভাইট করবি, না হলে তোর 12টা বাজিয়ে দেব। বিয়ের 5 দিন আগেই তোরা আমার বাড়িতে গিয়ে বসে থাকবি? ঠিক আছে, দাওয়াত দিয়ে দিলাম। এইভাবে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে। অন্যদিকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে রানাকে। রানা মাঝখানে, মাসুম, সজীব, সৈকত, মাসুম, শফিক, তৌফিক, রিয়াজ সবাই বসে আছে এক জায়গায়। এমন সময় সজীব বলে ওঠে, কি রে ভাই, আমি এটা কি শুনলাম, তোদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? কিছুদিন পরে নাকি তোদের বিয়ে? এত তাড়াতাড়ি বিয়ে করার মানেটা কি? মানেটা হলো তোরা সিঙ্গেল থেকে সারা জীবনের জন্য দেবদাস হয়ে থাক। আমার শখ নেই সারা জীবন সিঙ্গেল থেকে দেবদাস হওয়ার। সেটা তো ঠিক বলেছিস, কিন্তু এর বাইরে একটা রহস্য কি যেটা এত তাড়াতাড়ি বিয়ে করেছিস? বিয়ে করার আসল মানে হচ্ছে সামনে শীতকাল আসছে, কিছুদিন পরেই শীত। আর এই শীতে আমার একা থাকার কোনো ইচ্ছে নেই। চিন্তা ভাবনা করলাম গার্লফ্রেন্ডও আছে, গার্লফ্রেন্ডকে বিয়ে করে বউ বানিয়ে কোলবালিশের মতো সারা রাত জড়িয়ে ধরে ঘুমাবো, সাথে 2-1টা আদরও খেতে পারবো। তাই বিয়ে করা এত তাড়াতাড়ি। তুই একদম ঠিক বলেছিস, সামনে শীত, আর এই শীতে একা থাকার কোনো মানে হয় না। বাড়িতে গিয়ে আমাকেও দ্রুত বিয়ে করার প্রস্তাব দিতে হবে। সজীবের কথা শুনে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। সবাই হাসে, পুরো ভার্সিটি পুরো আড্ডা দিচ্ছে, যে যার মতো দল বেঁধে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে সবাই ব্যস্ত। হঠাৎ করে কলেজের গেট দিয়ে চিৎকার করতে করতে একটা ছেলে চলে আসে রানার কাছে। রানার পায়ে পড়ে রানার পা ধরে কান্না করতে থাকে ছেলেটা, আর বলতে থাকে, ভাই আমাকে বাঁচাও প্লিজ, তুমি আমাকে না বাঁচালে ওরা আমাকে মেরে ফেলবে। আসলে আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। হঠাৎ করে ছেলেগুলোর এরকম কথা শুনে রানা হতবাক হয়ে যায়। পুরো কলেজের সবাই সেদিকে তাকিয়ে আছে।
আসলে হচ্ছে কি, কেউ কোনো কিছু বুঝতে পারছে না। রানা বেশ চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝতে পারে না ছেলেটা। আবার বলে ওঠে, ভাই কি হলো, কোনো তো কথা বলো, আমাকে মেরে ফেলবে। ওদের হাতে সব দামি দামি অস্ত্র, আমি মরতে চাই না। তুমি আমাকে বাঁচাও, তুমি যা বলবে আমি সেটাই করব। আমি তোমাকে কি করে বাঁচাবো? আমি তো তোমাকে চিনি না, আর কে তোমাকে মারছে? ছেলেটা আরো কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে সেই ছেলেগুলো কলেজের মাঠে এসে উপস্থিত হয়। রানা তাদেরকে দেখে চিনে ফেলে, কেননা এগুলো হচ্ছে রানার ছেলে পেলে। রানা ভাবতে পারেনি যে ছেলেগুলোকে পেটাতে পেটাতে ভার্সিটির সামনে নিয়ে আসবে। রানা থতমত খেয়ে যায়, কি করবে কি বলবে বুঝে উঠতে পারে না। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই রানার চোখের ইশারা দেওয়ার সাথে সাথে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। এরপর সেই ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, ভাই ধন্যবাদ আপনাকে আমার জীবন বাঁচানোর জন্য। আমি আজকেই এই শহর ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই শহরে বেঁচে থাকতে ফিরবো না। দেখো ভাই, আমাকে ছেড়ে দাও। বলে ছেলেটা নিজের জীবন নিয়ে দৌড়ে পালিয়ে যায় ভার্সিটি থেকে। এদিকে সবাই হাঁ করে রানার দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কিছু বুঝতে পারে না। মাসুম এটা দেখে একটা মুচকি হাসি দেয়। দূর থেকে আশা সবটা দেখছিল। আশা রানার কাছে এসে বলে ওঠে, কি ব্যাপার, এতক্ষণ এখানে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ছেলেটা তোমার পা ধরে কেন কান্না করছিল? আমি কি করে জানবো যে সে কেন কান্না করছিল? সে হঠাৎ করে এসে আমার পা ধরে ফেলে। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তাকে তো আমি চিনি না। সত্যি করে বলো যে তুমি কে, কেন তোমাকে ছেলেটা দেখে কান্না করছিল, আর কাদের হাত থেকে তোমাকে বাঁচাতে বলছিল? দেখো, পুরো ভার্সিটি কিন্তু এদিকে তাকিয়ে আছে। আমি কি করে জানবো ছেলেটা কেন আমাকে দেখে এরকম করছিল কেন? তাছাড়া সেই ছেলেগুলো কিন্তু এখানে এসেছিল যাদের হাতে অস্ত্র ছিল। তোমাকে দেখার পর সে ছেলেগুলো কিন্তু চলে যায়। দেখো, এখন এখান থেকে চলে যেতে হবে। আমার এসব ভালো লাগছে না। আমাকে বাবার অফিসে যেতে হবে। তুমি যদি যাও তো চলো, তোমাকে বাসায় নামিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে চল, তুই যেহেতু চলে যাবি আর আমি এখানে থেকে কি করব? তারপর তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়। বাড়িতে আশাকে নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়। তারপর অফিসে বাবার সাথে দেখা করে বেশ কিছু কাজ করতে। আজকে অফিসে নতুন এসেছে, তাই তাকে অফিসের সবাই ফুল দিয়ে বরণ করে। এখন থেকে সে অফিসের দায়িত্ব সামলাবে। তাকে একটা এমডি দেওয়া হয়। অফিস শেষ করে বিকেলে বাড়ি যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়। এভাবে দেখতে দেখতে ফোনটা রিসিভ করতে বলে ওঠে, হ্যালো ভাই, কোথায় তুমি? দ্রুত চলে এসো। বেটাকে গোডাউনে তুলে এনেছি, চেয়ারের সাথে ওকে বেঁধে রেখেছি। ঠিক আছে, তোরা সবকিছু রেডি করে রাখ। আমি যাওয়া মাত্রই যেন সবকিছু হাতে পেয়ে যাই। ওকে ভাই, ঠিক আছে। তারপর রেডি হয়ে রানা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তারপর পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যে গোডাউনে। গোডাউনে গিয়ে দেখতে পায় চেয়ারের সাথে বেঁধে রাখা আছে ছেলেগুলোকে। এটা দেখে রানা বলে ওঠে, কি রে, তোকে বলেছিলাম না ভার্সিটিতে আমার সাথে ঝামেলা করিস না? এর মূল্য তোকে চোকাতে হবে। দেখো ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই রানা যাকে একবার ধরে আনে তাকে মৃত্যু না দেওয়া পর্যন্ত ছাড়ে না। সেখানে তুই ভাবলি কি করে তোকে মৃত্যু না দিয়ে ছেড়ে দেবো এখান থেকে? না ভাই, আমাকে মেরো না। আমাকে মেরে তোমরা কিভাবে বলো? আমি তো শুধু তাদের কথা মতো চলি, কাজ করি। তাছাড়া তোমরা আমাকে মারলে ওরা আমাকে মেরে ফেলার প্রতিশোধ নেবে তোমাদের কাছে থেকে। চুপ কর, আর কোনো কথা বলবি না। তারপর ছেলেটার মুখের ভিতর কাপড় ঢুকিয়ে দেয়। এরপর 1000 ভোল্টের ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। যে যে জায়গায় ইলেকট্রিক্যাল শক দিয়েছে সেই জায়গাটা মুহূর্তে পুড়ে গিয়েছে। এরপর রানা একটা হাতুড়ি আর লোহা নিয়ে ছেলেটার বিভিন্ন জায়গায় মারতে থাকে। যেখানে যেখানে লোহা দিয়ে আঘাত করছে সেখানে ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে। এভাবে বেশ কয়েক জায়গায় ক্ষত সৃষ্টি করে ফেলে। তারপর সে ক্ষত স্থানে সম্পূর্ণভাবে লবণ দিয়ে ভরিয়ে দেয়। তারপর উপর থেকে সেলাই করে ছেলেটা ব্যথায় ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। এরকম যন্ত্রণা আর সহ্য করতে পারে না সে। এ যেন ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছে রানা ছেলেগুলোর উপরে। এরপর একটা
চাকু নিয়ে ছেলেগুলোর হাত ও পায়ের আঙ্গুল কেটে ফেলে। তারপর হাত পায়ের রক কেটে দেয়, বুকের মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে শরীর থেকে চামড়াগুলো আলাদা করে দেয়। তারপর ছেলেটার শরীরে চুন ঢেলে দেয়। তারপর ছেলেটার হাত ও পায়ের বাঁধন খুলে দেয়। ছেলেটা ব্যথায় কাতরাতে থাকে, যেন এই ব্যথার যন্ত্রণার বাইরে মৃত্যু থেকেও যেন ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছে তার উপরে রানার এরকম ভয়াবহ অত্যাচার সে আর সহ্য করতে পারে না। তারপর ছেলেটাকে একটা ড্রামের ভেতর ঢুকিয়ে দেয়, যেখানে পচা পানিতে অসংখ্য মশা বসবাস। উপর থেকে ঝাঁপ বন্ধ করে দেয়। ভিতরে বড় বড় ডেঙ্গু মশাগুলো ছেলেটাকে কামড়ে কামড়ে খেতে থাকে। মশার কামড়ে শরীরটা পুরো লাল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে দম বন্ধ হয়ে গিয়ে মারা যায় ছেলেগুলোর অবস্থা ভীষণ নাজেহাল হয়ে গেছে। প্রত্যেকটা শরীরে মশার কামড়, ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় ডেঙ্গু মশার কামড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে ছেলেটার শরীরটা। তারপর সে ড্রামে আগুন ধরিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায় রানা। পরের দিন সে ভার্সিটিতে প্রবেশ করে। সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে। ভার্সিটিতে প্রায় 15-20টা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলোর ভিতর থেকে অসংখ্য ছেলেপেলে বের হয়ে আসে, যাদের হাতে বিভিন্ন ধরনের বড় বড় অস্ত্র। ছেলেগুলো কোনো কথা ছাড়াই চারদিকে ঘিরে ফেলে রানাকে। তারপর রানাকে এলোপাথারি মারতে থাকে। রানাও তাদেরকে মারতে থাকে। কেউ বুঝে উঠতে পারে না কেন রানা তাদেরকে মারছে। বুঝে ওঠার আগে রানাকে বেদরমভাবে মারতে থাকে। রানাও তাদেরকে মারছে। এক পর্যায়ে একটা ছেলে রানাকে গুলি করতে যাবে এমন সময় আশা সেটা দেখে ফেলে আর দৌড়ে গিয়ে রানাকে বাঁচাতে গিয়ে সে গুলি খায়। ভার্সিটির মাঠে আশা গুলি খেয়ে সাথে সাথে পড়ে যায়। এটা দেখে রানা একটা মারে চিৎকার। রানা পুরো পাগল হয়ে ওঠে। তার সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে। এলোপাথারি সবাইকে কোপাতে থাকে। এদিকে খবর পেয়ে মাসুম সহ তার পুরো দলবল চলে আসে ভার্সিটির মাঠে। তারাও এলোপাথারি ছেলেগুলোর সাথে মোকাবেলা করতে থাকে। পুরো ভার্সিটির মাঠে লাশ আর রক্তে পরিণত হয়ে যায়। রানার পাগলামি যেন বেড়েই চলেছে। পাগলের মতো যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিচ্ছে। রানার এরকম পাগলামি দেখে তাদের বস দেলোয়ারের হুঁশ উড়ে যায়। ভয়ে তার গলা শুকিয়ে যায়। মারতে মারতে দেলোয়ারের কাছে চলে যায় রানা আর বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আমাকে মেরে ফেলতি, তোকে কোনো কিছু বলতাম না, কিন্তু তুই আমাকে না মেরে তুই আমার ভালোবাসাকে মেরেছিস। তোর জীবনটা আমি এখানেই নিয়ে নেব, তোর রক্ত দিয়ে আমি গোসল করব। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমার দলের ছেলেগুলোরা মেরে ফেলেছিস? রানা কোনো কথা বলে না। দৌড়ে এসে হিরোদের স্টাইলে মারে এক লাথি। বুক বরাবর লাথি খাওয়ার কারণে প্রায় কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে দেলোয়ার হোসেন লাথি খাওয়ার সাথে সাথে যেন তার পুরো পৃথিবীর চারদিক দিয়ে গোল গোল করে ঘুরতে থাকে। চারদিকে যেন অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। এতটাই জোরে আর স্পিডে মেরেছিল। রানা তাকে মাটি থেকে মাতালদের মতো মাতাল হয়ে ওঠে দাঁড়ায়। রানা বলে ওঠে, শুধু তোর দলের ছেলেকে নয়, আজকে তোকে মেরে ফেলবো। তুই জানিস না কার সাথে পাঙ্গা নিয়েছিস। এই রানা চৌধুরীর সাথে যারাই পাঙ্গা নিয়েছে তাদেরকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। সেখানে তুই একটা মশা মাত্র। এই রানা, মুখ সামলা কথা বল, নয়তো তোর মুখের ভেতর থেকে জিহ্বাটা ছিঁড়ে ফেলবো। এ কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে রানার সাথে উপস্থিত থাকা তার প্রত্যেকটা দলের ছেলেগুলো পুরো মাঠ ফাঁকা করে ফেলেছে। পুরো ভার্সিটির মাঝে শুধু রক্ত আর লাশ। এটা দেখে ছাত্রছাত্রীরা ভয়ে সবাই পিছিয়ে যেতে থাকে। কেউ কেউ আড়ালে লুকিয়ে আছে। সবার হাতে বড় বড় চাইনিজ সব অস্ত্র। রানা হাসতে হাসতে বলে, আগে তো নিজে আমার হাত থেকে বেঁচে যা, তারপর না হয় আমাকে মারিস। এই বলে নিজের প্যান্টের বেল্ট খুলে এলোপাথারি পেটাতে থাকে দেলোয়ার হোসেনকে। দেলোয়ার হোসেন মার খাচ্ছে আর চিৎকার করছে। কেউ এগিয়ে আসে না। বেদরমভাবে পেটাচ্ছে। প্রায় মারতে মারতে আধমরা করে ফেলেছে। শরীরটা ফেটে একাকার হয়ে গেছে। শরীরের ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীর থেকে প্রচণ্ড রক্ত ঝরছে। এরপর রানা একটা ছুরি নেয়।
তারপর তার গলার মাঝে রেখে টান মারার সাথে সাথে গলার ফিনকি কেটে শিরা উপশিরা শ্বাসনালী কণ্ঠনালী কেটে যায়, এমনকি খাদ্যনালী ছটফট করতে থাকে। ভার্সিটির মাঠে এই দৃশ্যটা দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। সবাই মিলে মারে চিৎকার, ভয়ে অনেকে জ্ঞান হারিয়ে ফেলে, আরও অনেকে সেখান থেকে ভয় চোখ বন্ধ করে ফেলে। ছটফট করতে করতে পরবারে পাড়ি জমায় দেলোয়ার হোসেন। রানা বলে ওঠে, পিয়সী, তোমার আমি কোনো কিছুই হতে দিব না। তোমাকে আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। তুমি চোখগুলো মেলে রাখো একটু কষ্ট করে। কথাগুলো বলছে আর পাগলের মতো কান্না করছে রানা। রানা আশাকে কোলে করে নিয়ে গাড়িতে যায়। গাড়িতে যাওয়ার পর সোজা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে রানা তার বাবা মা সহ তার শ্বশুর শাশুড়িকে ফোন করে বলে দেয় ঘটনার কথা। তারা খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে আসে। হাসপাতালের বাইরে অসংখ্য মানুষের ভিড়, ছাত্রছাত্রীদের ভিড়ের সাথে পুরো পরিবার কান্নার রোল পড়ে গেছে পুরো ফ্যামিলিতে। কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত এখানে এসেছে। অন্যদিকে দেলোয়ার হোসেনের যতগুলো অবৈধ কাজ আছে সবগুলো ফ্যাক্টরি বোম আর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে শুরু করেছে রানার দলের ছেলেগুলো। সাথে যতগুলো টাকা এবং অস্ত্র ছিল সবগুলোকে লুট করে নিজেদের গোডাউনে নিয়ে আসে তারা। সমস্ত বাড়ি ঘর বাংলো ফ্যাক্টরি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন ছিল একজন বহুরূপী ক্রিমিনাল, অবৈধ ব্যবসার রাজা তিনি। আর তাদের জম হচ্ছে রানা। রানা সমস্ত অপরাধের দমনকারী। দীর্ঘ টানা 12 ঘন্টা অপারেশন রুমে বাহিরে বসে আছে, সবাই মিলে অপারেশন চলছে। হঠাৎ করে অপারেশন রুম থেকে বের হয়ে ডক্টর বলে ওঠে, কংগ্রাচুলেশন, আপনারা এখন একটু নিশ্চিন্তে থাকতে পারেন। অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ আছে। অনেক রক্তক্ষরণ হয়েছিল, সময় মতো আপনার রক্ত দিয়েছেন বলে উনি আজকে প্রাণে বেঁচে গেলেন। এই কথা শুনে সবাই খুশিতে আত্মহারা, সবাই খুশিতে যেন বাক বাকুম। রানা বলে ওঠে হাসি মুখে, আমি কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারেন, তবে বেশি কথা বলবেন না ওনার সাথে, দেখা করে চলে আসবেন। উনি বেশি কথা বললে আবার ব্লিডিং হতে পারে, সমস্যা হতে পারে, তাই সতর্ক সাবধানতা অবলম্বন করে তার সাথে কথা বলবেন। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি পাশের কেবিনে আছি। ওকে, ঠিক আছে ডক্টর। তারপর আশার সাথে দেখা করতে যাই। এক এক করে সবাই দেখা করে আসে, ঘুমিয়ে আসে, এখনো জ্ঞান ফেরেনি। পরের দিন সকালে সবাই বাসায় চলে গিয়েছিল। রানা সেখানেই ছিল। মিটমিট করে চোখ খুলে আশাকে চোখ খুলতে দেখে রানা খুশিতে আত্মহারা। আশা বলে ওঠে, এই পাগল, তুমি এখনো আমার জন্য জেগে আছো? একটু তো ঘুমাওনি, চোখ মুখের কি অবস্থা করেছো? তোমার এরকম অবস্থায় আমি কি করে শান্তির ঘুম দিব বলো? যে ঘুমের কোনো মানে হয় না, যে ঘুমের কোনো শান্তি থাকে না, সে ঘুম দিয়ে কি করব? তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ শূন্য। হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না, কারণ এখন তো আমি চলে এসেছি, আর সারা জীবনের জন্য তোমার সঙ্গী হয়ে থাকবো আমি। তোমাকে যখন একবার আমি কাছে পেয়েছি আর যেতে দেব না কখনো। আমি তোমাকে আমার সাথে রেখে দেব সারাটা জীবন আঁকড়ে ধরে। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই, তোমার বউ হয়ে। ঠিক আছে, তোমাকে আজকে এখান থেকে নিয়ে যাব, আর তুমি পুরোপুরি সুস্থ হলেই বিয়ের ব্যবস্থা করব। এমন সময় পরিবারের সবাই চলে আসে। একে করে সবাই আশার সাথে দেখা করে। ডক্টরের সাথে কথা বলে আশাকে নিয়ে চলে যায় তারা বাড়ি। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে আশা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আজ তাদের বিয়ে ধুমধাম করে বাড়িটাকে সাজিয়েছে। প্রায় 50 থেকে 100টা গাড়ি বরযাত্রী যাবে আশাদের বাড়িতে। বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে বিয়ের পর্ব শেষ হয়ে যায়। 50 থেকে 100টা গাড়ি রওনা দেয় রানাদের বাড়িতে। আকাশে ড্রোন উড়ায়, বিভিন্ন ভিডিও দিয়ে পুরো ভিডিওটাকে ভিডিও করতে থাকে। ড্রোন ক্যামেরা ভিডিও হতে থাকে তাদের বিয়েটা স্মরণীয় করে রাখার জন্য। এসব করছে তারা। এক পর্যায়ে বাড়িতে পৌঁছে যায়। বাসর ঘরে 16 হাতি ঘোমটা দিয়ে বসে আছে আশাকে দেখে মুচকি একটা হাসি দেয় রানা। তারপর আশার সামনে যায়। আশা সালাম করেন রানাকে।
রানা খুশি হয়ে যায়। তারপর রানা আর দিনমোহনের সম্পূর্ণ টাকা আশার হাতে তুলে দেয়। আশা বলে ওঠে, এই নাও, এই গ্লাসের দুধটা সম্পূর্ণ খেয়ে নাও। এখন দুধ খেয়ে কি করব? আজকে তুমি এই রাতে যা খাওয়াবা এটা খেয়েই তো কভার দিতে পারবো না। লজ্জা করবে কেন? আজকে তো যা ইচ্ছে তাই করতে পারি, সবটাই উন্মুক্ত। কথাটা বলেই ভালোবাসার চাদর নিয়ে হারিয়ে যেতে থাকে অ্যামাজন জঙ্গলের ভিতরে, যেখানে না পৌঁছাবে কোনো আলো আর না পড়বে বৃষ্টির ফোঁটা। যতক্ষণ মন চাইবে একে অপরে ভালোবাসার চাদরে দুজন দুজনকে আগলে রাখতে পারবে। এক এক করে সমস্ত কিছু খুলে ফেলে রানা আশার। তারপর শরীরে স্লাইড আর নিজের ঠোঁটে স্পর্শ দিতে থাকে। ধীরে ধীরে নিচ থেকে উপর পর্যন্ত যায়, আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে ভালোবাসার অতল সাগরে, যেখানে ভালোবাসা মানে সুখ, ভালোবাসা মানে শান্তি ও ভালোবাসা মানে পাওয়া, ভালোবাসা মানে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তাই আমি বলি, প্রেম ভালোবাসা না করে সরাসরি 18 বছর হয়ে গেলে বিয়ে করে নাও, যদি বিয়ে করার ইচ্ছা থাকে। প্রেম ভালোবাসা করলে একদিন না একদিন ঠকে যাবে নিশ্চিত। তাই না ঠকার কারণে একেবারে বিয়ে করে পাকাপোক্তভাবে নিজের করে নাও ভালোবাসার মানুষটাকে। গল্পটা এখানেই শেষ করে দিলাম। নতুন আরেকটা ধামাকা গল্প নিয়ে আসতেছি আমরা। আমি সাথে প্রিয়াঙ্কা। আর আমি আশিক। আমাদের দুজনের ধামাকাই একটা গল্প শুনতে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমাদের নিজেদের তৈরি করা গল্পগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, কারণ আমরা নিজে লিখেছি এবং নিজে গল্প করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই গল্পটা কেমন লেগেছে এবং যে গল্পটা ছাড়বো সেটা কেমন চাও সেটাও তোমরা আমাদের কমেন্টে জানাও। সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থাকো।